নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। আর শুরুতেই চোখ রাখবো বিস্তারিত খবরে। দুর্গাপূজায় অনুদানে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হবে 1,10,000 টাকা। এক ধাক্কায় 25,000 টাকা বৃদ্ধি। কমবে বিদ্যুৎ খরচ। মকুব হচ্ছে ফায়ার লাইসেন্স সহ বিভিন্ন সরকারি ফি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বার্তা। কি বললেন তিনি, শুনবো। ধন্যবাদ। এবার এসে গেছে সেই মুহূর্ত যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বহুমূল্য বক্তব্য পেশ করার জন্য। ম্যাডাম। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, মা আসছেন, সবাই একথা বলেছেন। প্রতিবার আমরা এই মিটিংটা করি তার কারণ কোঅর্ডিনেশনটা আরও যাতে ভালো করা যায়। নিরাপত্তা, বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, হেলথ ফেসিলিটিস, কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোঅর্ডিনেশনগুলো আমরা করি। সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি তার কারণ আমরা বাংলায় একটা কালচার আছে, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি। আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব। এই উৎসবেতে সবাই নিজের মতো করে করেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতার পুজো কমিটিগুলো, আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো, তাদের আগাম শারদীয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি। আমাদের দুর্গাপূজা যখন আমি দুর্গাপুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়, কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব। তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। আজকে 6 মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে, কখন কি করবে, তারা নিজেরা 3 মাস ধরে 4 মাস ধরে এই পুজোটার কি করে সাফল্যমণ্ডিত করবে। একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে। আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো, মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে 45,000 পুজো হয় ক্লাবের। রাজ্য পুলিশ এলাকায় 42,000-এর বেশি, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 3,000টি। এছাড়াও মহিলা এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে, বাড়ির পুজো তো আছে, ফ্ল্যাটের পুজো আছে, তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে, তাদের পুজোও আছে। আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গাপুজো, তারাও আছেন। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব। অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন, যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে। বয়োজ্যেষ্ঠদের, বিশেষ করে মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জড পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন, অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে, আপনারা জানেন না, পরিচয় হয়তো বুঝতে পারেন না। তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে। তাদের যাতে কোনো সম্মানহানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকে। পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে 1 উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান, সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয়, যাতে 1 উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায়, বারবার কাউকে ঘুরতে না হয়। পুজো সবার জন্যে ভালো হয়ে উঠুক, আনন্দে মেতে উঠুন আপনারা সকলেই। সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে।
কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। সরকারি বাসের ছদ্মবেশে জাল নোট পাচারের চাঞ্চল্যকর চেষ্টা। আসানসোলে এসটিএফ এর জালে ধরা পড়ল এক পাচারকারী। আমের পেটির নিচে লুকিয়ে রাখা ছিল প্রায় 2 লক্ষ টাকা জাল নোট। মালদার কালিয়াচক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছিল এই জাল টাকা। এই অভিযোগে শুরু হয়েছে তল্লাশি। তদন্তে নেমেছে পুলিশ ও এসটিএফ এর যৌথ দল। আসানসোলে সরকারি নাইট সার্ভিস বাস থেকে প্রায় 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকালে আসানসোল এসবিএসটিসি বাস ডিপোতে গোপন অভিযানে এক পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে এসটিএফ। সূত্রের খবর, মালদার কালিয়াচক থেকে ওই জাল নোটের চালান পাঠানো হয়েছিল। আমের পেটির নিচে লুকিয়ে রাখা ছিল গুচ্ছ গুচ্ছ 500 টাকার নোট। বাসে যাত্রী সেজে বসেছিল এসটিএফ এর দল। নির্দিষ্ট ব্যক্তি এসে আমের পেটির খোঁজ করতেই তাকে জেরা করে আটক করে এসটিএফ এর দল। পরে ধৃত ব্যক্তিকে আসানসোল উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। তদন্তে জানা গিয়েছে সে নিয়মিত ওই চক্রের সঙ্গে যুক্ত ছিল। পুলিশ ও এসটিএফ এর অনুমান, সীমান্ত এলাকা থেকে জাল নোট এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পান্ডা ও অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও এসটিএফ এর যৌথ টিম। টোল প্লাজায় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। বাঁশকোপা টোল প্লাজায় প্রকাশ্যে হেনস্থা, প্রাণনাশের হুমকি। কাঠগড়ায় তৃণমূল নেতা পান্না ঘোষ। অভিযোগ, গোপালপুর পঞ্চায়েতের এই সদস্য বৃহস্পতিবার সকালে টোল প্লাজার এক কর্মীকে অপদস্থ করেন। শ্রমিক ইউনিয়নের কোর কমিটি গঠন ঘিরে চলছিল উত্তেজনা। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বাঁশকোপা টোল প্লাজায় তৃণমূল পঞ্চায়েত সদস্য পান্না ঘোষের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে তীব্র উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার সকালে। অভিযোগ, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এই সদস্য টোল প্লাজার এক কর্মী তথা তৃণমূল কর্মী কৌশিক সরকারকে প্রকাশ্যে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেন। সূত্রের দাবি, শ্রমিক ইউনিয়নের কোর কমিটি গঠনের পর থেকেই বহিরাগতদের হস্তক্ষেপ নিয়ে আপত্তি জানান কৌশিক। সেই সূত্র ধরেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও দলীয় নেতৃত্বকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন পান্না ঘোষ। ঘটনায় বিজেপি কড়া সমালোচনা করেছে। যেটা আমাদের কিছুক্ষণ আগে বললো উনি, তো ওনার স্টেটমেন্ট কোনো এভিডেন্স নেই আমাদের কাছে। আমি যে স্টেটমেন্ট দিচ্ছি তার কাছে উপযুক্ত এভিডেন্স নেই, আমি স্টেটমেন্ট দিচ্ছি। যদি আপনারা চান আমি স্টেটমেন্ট আপনাকে এভিডেন্স দিয়ে দিতে পারি। ওনারা ডিউটি আসবে না, তারপরও প্রেজেন্ট লেগে যাচ্ছে। তাদের কাছে আমার একটা লিখিত অভিযোগ এভিডেন্স আছে। ওনারা কতক্ষণ নাইটে ডিউটি করছে না করছে তাদেরও আমার কাছে ভিডিও ফুটেজ ছবি তোলা আছে, চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। ওয়ার্কার আমাদের কিছু কিছু অভিযোগ ছিল, যেমন হচ্ছে কিছু লেটার আছে যেখানে পুলক বিশ্বাস, রাজেশ কেস, কৌশিক সরকার ওনার ডিউটি না করা সত্ত্বেও ওদের হাজিরি লেগে যাচ্ছে।
হাজিরি প্রেজেন্ট লাগিয়ে দিচ্ছে ম্যানেজমেন্টকে প্রেসারিজ দেওয়ার পর ম্যানেজমেন্ট প্রেজেন্ট লাগাতে বাধ্য হচ্ছে। এই বিরুদ্ধে আমাদের যে টোল কালেক্ট এগুলো সবাই যারা রয়েছে তারা এখানে বাইরে থেকে কাজ করতে এসছে, তারা কোনো রকম ভাবে ফেসিলিটি পাচ্ছে না। ওদেরকে জোর জবরদস্তি ডিউটি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে ডিউটি না করলে এখান থেকে কাজ থেকে বের করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে। আমি আপনাদেরকে কিছু বলবো না, আমার অভিভাবকরা আছে, আমার প্রদীপ মজুমদার আমার মন্ত্রী সাহেব, আমাদের এমএলএ উনি আছেন, আমার জেলা সভাপতি আছেন, তাদের কাছে কথা বললাম। বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন যে এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, তার ফুটেজ আপনাদের কাছে অলরেডি আছে। তারপর হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ, নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল, তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস সেই ডকুমেন্টস তো আমাদের কাছে আছে। আমরা টোল প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বারও আছে। এখানে বছর 2 আগে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা না গলাবে না, এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো না গলাবে না। তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইটিপিসি থেকে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে অভিজিৎ ঘটক ছিলেন, এখন যারা কোর কমিটিরা আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছেন, এত ইউনিয়নের কাজগুলো দেখ। ফের রাজ্যে খুন এক তৃণমূল নেতা। হুগলির কোন্নগরের কানাইপুরে প্রকাশ্যে দুষ্কৃতী হামলা, ধারালো অস্ত্রের কোপে নিহত হলেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য ব্যবসায়ী সমিতির সভাপতি পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। বুধবার সন্ধ্যায় একা থাকাকালীন আচমকাই তার ওপর ঝাঁপিয়ে পড়ে আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। 20 দিনের ব্যবধানে ফের তৃণমূল নেতার মৃত্যু রাজ্যে। কানাইপুরে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না মারা গেলেন এসএসকেএম হাসপাতালে। বুধবার সন্ধ্যায় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে একা থাকার সুযোগে আততায়ীরা তার উপর চড়াও হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার একটি হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, গলা, বুক ও ঘাড়ে গুরুতর ক্ষত হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে কলকাতায় নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রভাবশালী নেতা মুন্না একসময় আচ্ছেলাল যাদবের ঘনিষ্ঠ ছিলেন, তবে সম্প্রতি সেই সম্পর্ক শিথিল হয়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ, তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুলিশ তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসা সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্নাদা, ওনাকে এখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ, মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন, ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোক গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। খুব দুঃখজনক ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন, উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীর অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে।
দুর্গাপুরের শিল্পাঞ্চলের বুকে আতঙ্ক, বেসরকারি ইস্পাত কারখানার বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। কারখানা সংলগ্ন বস্তিতে ছড়িয়ে পড়ে ছাই ও আগুনের উল্কা। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 2 জন। কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে অবহেলার অভিযোগ। ঘটনাস্থলে ছড়িয়েছে প্রবল উত্তেজনা। দুর্গাপুরের SRMB নামে একটি বেসরকারি ইস্পাত কারখানায় কুলিং লাইন বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুর 12:45 নাগাদ। বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কারখানার লাগোয়া বস্তিতে ছড়িয়ে পড়ে আগুনের হালকা ও ছাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনায় 2 জন আহত হয়েছেন, যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো সরকারি বক্তব্য মেলেনি। অভিযোগ দীর্ঘদিন ধরে অবহেলা করে চলছে কারখানা কর্তৃপক্ষ, যার ফলেই এই বিপর্যয়। তাদের আশঙ্কা, এই ঘটনা যদি রাতে ঘটত প্রাণহানির সম্ভাবনা থাকত। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। হঠাৎ আওয়াজ হলো, হঠাৎ আমরা বাড়িতে ছিলাম, আমরা পুরো আমাদের ঘর বাড়ি সব কেঁপে গেছে। একবারে বয়স্ক মানুষ ভয় পেয়ে গেছে। কি হবে এটা? কত সময় হয়েছে? এই তো হাতি বাস হয়ে গেছে। তারপরে বস্তি আমরা আগুন পড়েছে, অনেক লোক ভিতরে মানুষ মারা গেল। আমাদের অনেক বস্তির লোক মানে অসুস্থ হয়ে গেছে। এখন এই মাস রাজ্য তো কি হয়তো। আর SRMBর যে ইউনিট আছে, নতুন যে ইউনিটটা দুপুরবারে ওইদিকে, সেখানে ওদের ইন্ডাকশন ফার্নেসকে ঠান্ডা করার জন্য ওদের জলের লাইন আছে। সেই জলের লাইনে কোনো ইয়ের জন্য দুর্ঘটনা ঘটেছে, বাস্ট হয়েছে এবং হেভি স্টিমও হয়েছে, ডাস্টও উঠেছে এবং এত বিকট আওয়াজ হয়েছে, বাইরের মানুষ হয়েছে, বিশাল কিছু দুর্ঘটনা ঘটেছে। কলকাতায় ফের বাংলাদেশি অনুপ্রবেশের চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার বিক্রমগড় থেকে ভুয়ো নথি তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিল এক তরুণী। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃত শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভারতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি পাসপোর্ট। তদন্তকারীদের অনুমান, শুধু শান্তা নন, তার পরিবারের আরও সদস্যরাও কলকাতায় রয়েছেন। জাল নথি চক্রে গভীরে তল্লাশি চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল। দক্ষিণ কলকাতার বিক্রমগড় থেকে বাংলাদেশি নাগরিক সন্দেহে শান্তা পাল বয়স 28 নামের এক তরুণীকে গ্রেপ্তার করল গল্ফ গ্রিন থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতায় বসবাস করছিলেন তিনি। তার ভাড়া নেওয়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও বাংলাদেশি পাসপোর্ট। বাজেয়াপ্ত হয়েছে বাংলাদেশি রিজেন্ট এয়ারলাইন্সের পরিচয়পত্র ও মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র। জানা গিয়েছে, শান্তা 2023 সালের আগেই একাধিকবার বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং পরবর্তীতে জাল নথির মাধ্যমে স্থায়ীভাবে থেকে যান। 2025 সালের মে মাসে তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আশরাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ শংসাপত্রে মুর্শিদাবাদের বাসিন্দারা সাক্ষী হিসেবে রয়েছেন। পুলিশের অনুমান, শান্তার পরিবারও কলকাতায় রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শান্তাকে আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে বিশেষ দল। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের পর অবশেষে ধরা পড়ল পলাতক কাইয়ুম আলী শেখ। হরিহরপাড়ার সলুয়া এলাকায় বাথরুমে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কয়েকদিন আগেই। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেফতার করে পুলিশ। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সলুয়া আকুন্দবেড়িয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকদিন পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো বাড়ির মালিক কাইয়ুম আলী শেখকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 22 জুলাই তার বাড়িতে বিস্ফোরণে বাথরুমের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কাইয়ুম। বুধবার বিকেলে ডলটনপুর ITI কলেজ সংলগ্ন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ। পুলিশ আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে বহরমপুর জেলা আদালতে তোলার পাশাপাশি 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। শিলিগুড়িতে পুরবোর্ড সভা থেকে মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল রাজবংশী সমাজ। প্রতিবাদে বালেশ্বর মোড়ে চলে পথ অবরোধ, তীব্র যানজট। বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন রাজবংশীরা। তাদের হুঁশিয়ারি, ভবিষ্যতে রাজনৈতিক জবাব দেওয়া হবে নির্বাচনে। পরিস্থিতি সামাল দিতে অবশেষে হাজির হন দিলীপ বর্মন নিজেই।
শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ে মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বানেশ্বর মোড়ে পথ অবরোধে নামে রাজবংশী সমাজ। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজবংশী সমাজকে পরিকল্পিতভাবে অবহেলা করা হচ্ছে। কাউন্সিলর টিকিট বন্টন থেকে শুরু করে প্রশাসনিক পদে বঞ্চনার অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামী নির্বাচনে গৌতম দেব বা রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করলে তার রাজনৈতিক জবাব দেবে রাজবংশী সমাজ। অবরোধ ঘিরে বানেশ্বর মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দিলীপ বর্মন নিজে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়। দেখুন, এই বিষয়ে আমার বলার কিছু নেই। যা দেখেছেন আপনারা, গতকাল দেখেছেন কি হয়েছে, কি অন্তত তারা করেছে, দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে, এটা আপনারা নিজেরাই জানেন। আমার এর মধ্যে বলার কিছু নেই। কিন্তু একটা কথাই আমি বলতে চাই, যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুটা লোক লেগে পড়ে আছে, এর ভুগতে হবে তাকে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।